নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 5 জুলাই 2026। বিষ্ণুপুর হসলা রেডিও থেকে কিছু বিশেষ খবরের ডালি নিয়ে হাজির আমি শিবলি হাজরা। প্রথমে হসলার কিছু খবর আগে দেখে নিই। হসলা মেম্বারদের সুস্থ রাখার, তাদের মানসিকভাবে সুস্থ রাখা, মনের শান্তির জন্য আধ্যাত্মিকভাবে ভালো রাখা, এইসব চিন্তা সর্বদা করে থাকে। এই জন্য প্রতিদিন সকাল 6:30 এবং রাত্রি 8:45 শুরু হয় সেলফ কেয়ার প্রোগ্রাম। বাড়িতে যতই আত্মীয় স্বজন, নিজের পরিজন থাক না কেন, নিজে সুস্থ না থাকলে 2-1 দিন সেবা করবে ঠিকই, কিন্তু তারপর একটা বিরক্তি ভাব আসবেই। তখন পরনির্ভর হয়ে বেঁচে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই নিজে সুস্থ থাকা অত্যন্ত জরুরি। এই কথা মাথায় রেখে হসলা সেলফ কেয়ার প্রোগ্রাম বিভিন্ন রকমের অনুশীলনের মাধ্যমে আমাদের মেম্বারদের আজ সুস্থ, সবল, আনন্দিত এবং গর্বিত রেখেছেন। তাই প্রত্যেক প্রবীণ মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, সেলফ কেয়ার প্র্যাকটিসে যোগদান করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন। এখন সকল শ্রোতাবৃন্দদের সান্দিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শীর্ষ সংবাদ। সক্রিয় মৌসুমি বায়ু, বিনিয়োগ আদানি গোষ্ঠীর, নিউ টাউনে হবে হাসপাতাল। এবার শ্যামাপ্রসাদের নামে নামাঙ্কিত নয়া ব্যাকটেরিয়া, রাখে হরি মারেকে। এআই মানুষের বন্ধু হলেও শত্রু। আসছি বিস্তারিত খবরে। বাংলার স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছেন আদানি গোষ্ঠী। তারা রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করবে। আদানি গোষ্ঠীর এমডি বর্ণ আদানি 3রা জুন নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। নিউ টাউনে আদানি গোষ্ঠীর একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির পরিকল্পনাও রয়েছে। নিজেদের সাফল্যকে এবার 2 মনীষীর নামে লিপিবদ্ধ করতে চলেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 2টি নতুন সয়েল ব্যাকটেরিয়া প্রজাতি আবিষ্কার করেছেন। একটি মাইক্রোমনোস্পোরা এবং দ্বিতীয়টি স্পেকটোমাইসিন। এর মধ্যে মনোস্পোরা ব্যাকটেরিয়া নতুন প্রজাতির নাম দেওয়া হয়েছে মাইক্রোমনোস্পোরা শ্যামাপ্রসাদী, যেটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে রাখা হয়েছে। দ্বিতীয় আবিষ্কৃত নতুন ব্যাকটেরিয়ার প্রজাতি স্ট্রেপ্টোমাইসিন আগামীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে রাখা হতে পারে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ পালন অনুষ্ঠানের সময় এই তথ্য প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেন। রাখে হরি মারেকে, বিধাতার লেখন কেউ খণ্ডাতে পারে না, তাই এক চিত্র ধরা পড়ল ভেনেজুয়েলায়। ভয়াবহ ভূমিকম্পের আজ 10 দিন পার হলো। 140 টন কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে টানা 8 দিন আটকে ছিলেন এক নিরাপত্তারক্ষী। অবশেষে জীবিতই উদ্ধার হলেন 43 বছর বয়সী হান্নার আলবার্টো গিল ফ্লোরেন্স। এমনই এক বেনজির ঘটনা, হতবাক সবাই। এখন চলছে বিশ্বকাপ ফুটবল। 6 তারিখে রয়েছে 1:30 ব্রাজিল নরওয়ের খেলা। 6 তারিখে 5:30 রয়েছে মেক্সিকো এবং ইংল্যান্ড দলের খেলা। 7 তারিখে রয়েছে পর্তুগাল এবং স্পেন। 7 তারিখে রয়েছে 9:30 আর্জেন্টিনা ইজিপ্ট। এখন খবর শুনছেন হসলা রেডিও থেকে। সংকটেও জ্বালানি ঘাটতি হয়নি মোদি। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একটা সময়ে বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বের তৈল ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী। জ্বালানি সংকটে ভুগতে শুরু করেছে গোটা বিশ্ব।
কিছুটা আঁচ এসে পড়েছে ভারতেও। বাড়তে শুরু করেছিল পেট্রোল ডিজেলের দাম, চড়ে এলপিজির দামও। কিন্তু সেই সংকট কিভাবে কাটিয়ে উঠল দেশ? শনিবার রাজস্থানে নতুন রিফাইনারি প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সময়মতো সঠিক সিদ্ধান্ত, সুপরিকল্পিত কৌশল এবং ভারতের কূটনৈতিক তৎপরতার জেরে বড় ধরনের জ্বালানি সংকট কাটিয়ে উঠেছে দেশ। কেন্দ্রের ইন্ডিয়া ফার্স্ট পলিসিকেই কৃতিত্ব দিলেন মোদী। তার কথায়, দেশের স্বার্থের কথা মাথায় রেখেই জ্বালানির অবিচ্ছেদ্য পরিষেবা নিশ্চিত করেছে কেন্দ্র। একই সঙ্গে মোদী এদিন ফের স্পষ্ট করে বলে দিলেন, এই মুহূর্তে দেশে পেট্রোল ডিজেলের মতো কোনো জ্বালানিরই ঘাটতি নেই। মোদীর কথায়, তখন অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছিল। বিশ্ববাজারে ডিজেলের দাম 40% পর্যন্ত বেড়ে গিয়েছিল। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম উঠেছিল প্রায় 2000 টাকায়। কিন্তু সেই সংকট ভারতের জ্বালানির নিরাপত্তায় কোনো প্রভাব ফেলতে পারেনি। দেশের চাহিদা মিটিয়েও আরও 40 দেশে জ্বালানি সরবরাহ করে আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি। অন্যদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি জ্বালানি সংকটের খানিকটা উন্নতি হওয়ায় দেশের রাজধানীর সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার নির্দেশিকা তুলে নেয় দিল্লি সরকার। আসছি পরবর্তী খবরে। রাজ্যে শ্যামাপ্রসাদের স্কুল পরিদর্শনে মন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তার স্কুলে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই জন্য শ্যামাপ্রসাদের স্কুল দক্ষিণ কলকাতার মিত্র ইনস্টিটিউশনে এখন প্রস্তুতি তুঙ্গে। এই স্কুল থেকেই 1917-তে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশন পাস করে সেই সময় 10 টাকার স্কলারশিপ পেয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আবার এই স্কুলেই তিনি 1938-এর 17 জুন পরিচালন সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। স্কুলের প্রধান শিক্ষক রাজা দে বলেন, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবার স্কুল পরিদর্শনে এসেছিলেন। পূর্তমন্ত্রী অজয় পোদ্দার শনিবার স্কুলে এসেছিলেন। এদিন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ স্কুল পরিদর্শনে এসে মঞ্চ তৈরি থেকে নানা বিষয়ে খোঁজখবর নেন। এদিকে আগামীকাল সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ইতিহাসের খোঁজে এই বইটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অধ্যাপক প্রণব কুমার সাহা সম্পাদিত বইটির উদ্বোধন হবে নিউ টাউন কনভেনশন সেন্টারে সন্ধ্যা 7টায়। এই অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তীদের উপস্থিত থাকার কথা রয়েছে। জিআই পেলেও ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত মাদুর শিল্পীরা, হচ্ছে না চিকিৎসা। বিগত সরকারকে চিঠি দিয়েও কোনো উত্তর পায়নি মানবাধিকার কমিশন। পোশাকে জৈব রঙের ব্যবহারের মতোই পরিবেশ বান্ধব বাংলার মাদুরের কদর বেড়েছে দেশে বিদেশে। পশ্চিম মেদিনীপুরের সবং ও তার আশেপাশের এলাকার ঘাস মাদুরকাঠি হিসেবে পরিচিত। এই মাদুর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে। এখনকার অতি সূক্ষ্ম ঐতিহ্যবাহী মাদুর মসলন্ত নামে পরিচিত। কেমন আছে এই মাদুর শিল্পীরা? এই জিআই কি তাদের বাণিজ্যিকভাবে লাভবান করেছে? তথ্য বলছে এই মাদুর শিল্পীদের বেশিরভাগই ফুসফুসের বিভিন্ন রোগে, পালমোনজিক্যাল ডিজিজে আক্রান্ত হচ্ছেন। অভিযোগ, এর প্রয়োজনীয় চিকিৎসা সুযোগও পাচ্ছেন না শিল্পীরা। জাতীয় মানবাধিকার কমিশন এ নিয়ে বারবার বিগত রাজ্য সরকারকে চিঠি দিলেও কোনো সদুত্তর মেলেনি। গত মেতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জানিয়েছেন তার জেলায় 19,021 জন মাদুর শিল্পী রয়েছেন। এদের 50% ফুসফুস এবং শ্বাসকষ্টের সমস্যার শিকার। এই শিল্পীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্য সরকার কী পদক্ষেপ করছে সেটা জানতে পারেনি জাতীয় মানবাধিকার কমিশন, কারণ স্বাস্থ্য ও শ্রম দপ্তর থেকে কোনো রিপোর্ট দেওয়া হয়নি। মেসির মুখে তুমি গ্রেট,
বড় প্রাপ্তি ভজিনিয়ার। আক্ষেপ রইল, তবে যন্ত্রণা নেই। প্রথমবার বিশ্বকাপে খেলেই স্পেনকে রুখে দেওয়া, নক আউটে খেলার যোগ্যতা অর্জন, তারপরে রাউন্ড অফ 32 ম্যাচে লিওনেল মেসির সঙ্গে নির্ধারিত সময়ে খেলার ফল সমান রাখা। আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দেকে বিশ্ব ফুটবলের মানচিত্রে বড় জায়গা করে দিয়েছে। আর যার জন্য এই সাফল্য, সেই গোলকিপার ভজিনিয়া পেলেন তার জীবনে দুটো বড় প্রাপ্তি। আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে খেলায় 2-3 গোলে হারার পরেও 40 বছরের এই কিপার এগিয়ে যান মেসির দিকে। আর্জেন্টিনা ক্যাপ্টেন তাকে বুকের কাছে টেনে নেন এবং বলেন, ইউ আর গ্রেট। সঙ্গে মেসি জোড়েন, তোমার জন্য তোমার দেশ সারা জীবন গর্ব করবে। ভজিনিয়া পরে বলেছেন, লিও আমাকে যে সার্টিফিকেট দিয়েছে সেটা আমার জীবনের বড় প্রাপ্তি। মাঠেই শেষ নয়, মায়ামির টানেল দিয়ে দুটো টিমের প্লেয়াররা যখন ড্রেসিং রুমে ঢুকছেন, তখন মেসিকে উদ্দেশ্য করে ভজিনিয়া বলেন, তুমি কি আমার সঙ্গে জার্সি বদল করতে রাজি আছো? যার উত্তরে মেসি বলেন, আমি ইন্টারভিউ দেওয়া শেষ করেই তোমাকে জার্সিটা দিচ্ছি। পরে মেসি তার ম্যাচের জার্সিও দেন ভজিনিয়াকে। কেপ ভার্দের কিপার, যিনি এদিন মাঠে অবিশ্বাস্য দক্ষতায় আর্জেন্টিনার একের পর এক অ্যাটাক সামলে দিয়েছেন, সেই ভজিনিয়া আপ্লুত মেসির আচরণে। তার কথায়, মেসি যে মহান সেটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করলাম। ভজিনিয়ার দ্বিতীয় প্রাপ্তি হলো মাঠে এনে মাকে খেলা দেখানো। তিনি বলেছেন, বিশ্বকাপে আমার খেলা গ্যালারিতে বসে মা দেখছে, এটা আমার কাছে বিরাট ব্যাপার। আমি মায়ের স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আর্জেন্টিনার কাছে দুরন্ত লড়াইয়ের করে হারা প্রসঙ্গে তার মন্তব্য, কেউ ভাবেইনি আমরা মেসিদের বিরুদ্ধে এমন ম্যাচ খেলতে পারবো। আমরা সমান তালে পাল্লা দিয়ে লড়ে দেশের মাথা অনেক উঁচুতে তুলে রাখতে পারলাম। তাই আর্জেন্টিনার কাছে হারাটা আক্ষেপের, যন্ত্রণার নয়। আষাঢ়ের চড়া রোদ, এই রোদে শুকোচ্ছে বীজতলা। চাষ থমকে 2 জেলায়। ক্যালেন্ডারের পাতায় আষাঢ়ের মাঝামাঝি পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গের আকাশে কাঙ্ক্ষিত বর্ষার দেখাই নেই। বৃষ্টির ঘাটতির কারণে পূর্ব বর্ধমান ও পুরুলিয়া জেলায় খরিফ চাষের মরশুম কার্যত থমকে গিয়েছে। বৃষ্টির অভাবে শুকিয়ে উঠেছে মাঠঘাট। বীজতলা তৈরি করতে না পেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অগণিত কৃষকের। কোথাও সেচ ক্যানাল শুকনো, আবার কোথাও চারা গাছ বেরিয়ে গেলেও জলের অভাবে তা মূল জমিতে রোয়া যাচ্ছে না। বাধ্য হয়ে পাম্প চালিয়ে তা চড়া দামে মেশিন দিয়ে জল তুলে চাষের কাজ সচল রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চাষিরা। প্রকৃতির এই খামখেয়ালিপনায় এখন ফসল ও হাজার হাজার কৃষক পরিবারের ভবিষ্যৎ গভীর অনিশ্চয়তার মুখে। এখন একটু বিনোদনের খবরে আসি। বর্তমানে দ্রুতগতির যুগে এআই মানুষের জীবন কিছুটা সহজ করেছে ঠিকই, কিন্তু মানুষের ভাবনা, ধৈর্যের পরিসরকে কমিয়ে দিচ্ছে। যেমন ছাত্রছাত্রীরা যদি এআই এর সাহায্যে হোমওয়ার্ক, সোশ্যাল স্কুলের প্রজেক্ট করে থাকে, তাহলে সৃজনী শক্তি, লেখনী শক্তির বিকাশ ঘটবে কী করে? এআই মানুষকে অদূর ভবিষ্যতে কর্মহীনতার সম্মুখীন করতে চলেছে। তাই আজকের দিনে এআই ক্ষণিকের বন্ধু হলেও সুখকর নয়। এআই এর কাজ হলো তার দক্ষতা, বুদ্ধি হাজার মানুষের একক মস্তিষ্কের চেয়েও বেশি। এই কারণে বর্তমানে বেকার যুবকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর একটা দিক আছে, এআই যদি কোনো ভুল করে তার কিন্তু কোনো অনুশোচনার জায়গা নেই। তাই মানুষের সৃজনশীলতা ও মানবিকতার স্থান কোনো যন্ত্র কখনোই নিতে পারে না। আসছে আবহাওয়ার খবরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক ঘন্টায় বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি জেলার কিছু কিছু অংশে। নমস্কার, আজকের খবর এই পর্যন্ত।